নমস্কার বন্ধুরা, গল্পাঞ্জলি চ্যানেলে আপনাদের স্বাগত। আপনারা ধারাবাহিকভাবে শুনছিলেন আশাপূর্ণা দেবীর শুক্তিসাগর উপন্যাসটি। আগের পর্বগুলি আমার চ্যানেলে আশাপূর্ণা দেবী প্লেলিস্টে আপলোড করা আছে, আপনারা শুনবেন, আশা করি ভালো লাগবে। আজকে শুরু করছি পরবর্তী অংশ। তা হয়তো সেই অন্তর্দৃষ্টির বশেই দেখতে পাচ্ছেন সংবরণ দুঁদে লোকটার মুখটা যেন ঝুলে পড়ল। ঘাড়টা নাড়তে নাড়তে আস্তে আস্তে বলল সে, কিন্তু তোমাকে কিছু দেওয়ার ছিল আমার। তোমার সুইটহার্ট যে লিখত গো বসে বসে খাতা ভর্তি করে করে, মরবার আগে খাতাগুলো ছিঁড়ে কুচি কুচি করে সারা ঘরে ছড়িয়ে রেখে গেছিল। গুটিয়ে প্যাকেট করে তুলে রেখেছিলাম। ভেবেছিলাম দেখব কি রহস্য লুকানো আছে তার মধ্যে। পারলাম না, ধৈর্য হলো না। ছেঁড়া পাতা জুড়ে জুড়ে পাঠোদ্ধার করবার ধৈর্য হলো না। আর কাকেই বা দেখাতে যাব বলো? কে বলতে পারে ঝাঁপির ভিতর কেউটে আছে কিনা? একমাত্র তোমাকেই। কথার মাঝখানে পকেট থেকে ছোট ফ্লাস্ক বার করে গলায় ঢেলে নেয় ডাক্তার, আর দেখে হেসে ওঠেন সংবরণ। বোকা সাগরটা শিউরে উঠে বলছে, মদ খান আপনি? প্রচণ্ড একটা হাসির শব্দে আশপাশের লোকগুলো সচকিত হয়ে উঠল। সেই সঙ্গে সাগরও সচকিত হয়ে দেখল শেষ বিকেলের আলো কখন যেন বিদায় নিয়েছে। গ্যাসের আলোগুলো জেলে দিয়ে বিদায় নিয়ে গেছে মই ঘাড়ে করা লোকগুলো। এখানে ওখানে কিছু লোক বসে, জটলা করে কয়েকজন, একা একা কেউ। মিলিটারি ডাক্তারের হাসিতে তারা চমকে উঠেছে মনে হয়। কি বললে? মদ খাই? বলো কি হে, এ খবরটুকুও জানতে না এতকাল? তোমার বান্ধবী তবে কি ছাই গল্প করতো তোমার সঙ্গে? বিনা মদে যারা এই পৃথিবীতে সুখে স্বচ্ছন্দে ঘুরে বেড়াতে পারে, আমি তাদের ঘৃণা করি, বুঝলে? ঘৃণা করি। আবার পকেটে হাত দেয় ডাক্তার, আরও খানিকটা গলায় ঢালে। তারপর সহসাই একেবারে চুপ করে গিয়ে একটা বেঞ্চে বসে পড়ে। মুখটা বুকের সঙ্গে ঠেকে আসে। পা দুটো ঘাসের ওপর ঘষতে ঘষতে বিজবিজ করে কী যেন বলে, অথবা কিছুই বলে না, শুধু নিঃশ্বাসের শব্দটাই। এই থেমে যাওয়া মূর্তির দিকে হাঁ করে তাকিয়ে বোকার মতো দাঁড়িয়ে থাকে সাগর। এতক্ষণে বুঝি টের পায় সাগর লোকটা মদ খেয়েই অত কথা বলছিল, ভিতরের কথা, গোপন কথা। কিন্তু সাগর তো মদ খায়নি। সাগর তবে এ কী করে বসলো? অধৈর্য হয়ে, অসহিষ্ণু হয়ে হারিয়ে ফেলল হাতে আসা রাজৈশ্বর্য। সেই ছেঁড়া খাতাগুলো তো সাগরকেই দেখাতে চেয়েছিল লোকটা, দেখাবে বলেই খাওয়ার ছুতো করে বাড়িতে ডেকে নিয়ে যেতে চেয়েছিল। ও বলবে, আর কাকে দেখাতে যাব বলো, এক তোমাকেই। হঠাৎ লোকটার ওপর থেকে ঘৃণা, বিদ্বেষ আর রাগের তীব্রতাটা যেন অনেকখানি কমে যায় সাগরের। মনে হয় ওর মধ্যেও বুঝি কেবলমাত্র পেজমই নেই, কিছু দুঃখও আছে, গভীর দুঃখ। হয়তো সব লোকের সঙ্গে মেলে না, নিজের ধরনে আছে, আছে, থাকে। সকলের মধ্যেই কিছু না কিছু গভীরতা থাকে, দুঃখ থাকে, থাকে সূক্ষ্ম অনুভূতি। যাকে নিতান্ত স্থূল মনে হয়, নিষ্ঠুর মনে হয়, তার মধ্যেও থাকতে পারে বিষণ্ণ বেদনা। কোনো একটি বিশেষ মুহূর্তে ধরা পড়ে সেটা। নইলে সাগর কি জানতো সাগরের জ্যাঠামশাইয়ের মধ্যে তেমন একটা বস্তু আছে? মাঝে মাঝে কটু কঠোর মন্তব্য আর বেশিরভাগ গম্ভীর নীরবতা, এই তো চেহারা জ্যাঠামশাইয়ের। ঘড়ির ব্যাপারে প্রথমে একদিন চমক লেগেছিল, আর একদিন লাগলো সে চমক। জ্যাঠামশাইদের বাড়ি থেকে চলে এসেছিল তখন সাগর। সাগর একটু রোজগার করতে শেখা মাত্রই সাগরের মা পাগল করে তুলেছিল সাগরকে আলাদা হবার জন্যে।
ঝুমির তখন বিয়ে হয়ে গেছে, শুধু মা আর ছেলে। মা বলতো, একবেলা এক মুঠো তো খাই, তোর সংসারে গিয়ে তাও বরং আমি ছেড়ে দেবো সাগর। তুই আমায় একবারের জন্য অন্তত এখান থেকে উদ্ধার করে নিয়ে যা। এই নরকের বাইরে গিয়ে যেন মরণ নিঃশ্বাসটা ফেলতে পাই আমি। সাগর ভেবেছিল এটা স্বার্থপরতা হবে। এতদিন এখানে থেকে গোটা 50 টাকা রোজগার করতে না করতেই অহংকার দেখিয়ে চলে যাওয়াটা বড্ড বেশি দৃষ্টিকটুও হবে। কিন্তু মার জেদেই শেষ পর্যন্ত অন্য পাড়ায় একখানা ঘর জোগাড় করতে হয়েছিল সাগরকে। হ্যাঁ, অন্য পাড়াতেই। মা বলেছিল তাই। বলেছিল একেবারে অন্য পাড়ায়, যাতে বাজার দোকান করতেও পথে ঘাটে এদের সঙ্গে দেখা না হয়ে যায় তোর। বলেছিল অন্য ঋণ মস্ত ঋণ তা মানি, কিন্তু সাগর মাতৃঋণও তো কম ঋণ নয়। সেই ঋণটা তুই আগে শুধে ফেল বাবা, এরপরে আর সময় পাবি না। অন্য ঋণ শুধিস, তারপর ভগবান তোকে রাজা করুন। তুই তোর জ্যাঠার নাতির সংসার পর্যন্ত পুষিস ভবিষ্যতে, শোধ হবে না তাতে? নিরুপায় হয়েই সেই 50টি টাকার থেকেই 13 টাকা দিয়ে একখানা ঘর ভাড়া করতে হয়েছিল সাগরকে। আর নিরুপায় হয়েই একদিন একটা ঘোড়ার গাড়ি ডেকে মাকে আর মার বিয়ের সময়ের আর ডালা ভাঙা ক্যাশ বাক্সটা নিয়ে গাড়িতে উঠতে হয়েছিল। বাড়ির কেউ সেদিন কথা বলেনি সাগরের সঙ্গে। এক গ্লাস জল খেয়ে যাও এ কথাটুকুও বলেনি। মা ছেলেতে অমনি মুখে বেরিয়ে এসেছিল এতকালের বাসাটা থেকে। জ্যাঠামশাইকে দেখতে পায়নি বেরোবার সময়, বাড়িতেই ছিলেন না তিনি তখন। সাগরের মা বেরোবার সময় বড় জায়ের পায়ের ধুলো নিতে গিয়েছিলেন। যা এই দুঃসহ স্পর্ধার দিকে তাকিয়ে বিদ্যুৎ বেগে পাটা সরিয়ে নিয়েছিলেন। গাড়িতে উঠে মা বলেছিল, দেখলি তো সাগর, তোর জেঠির ব্যবহার দেখলি? আর তোর জ্যাঠারও দেখ। ভাসুর গুরুজন আমার বলা শোভা পায় না, কিন্তু না বলেও পারছি না। জানতেন তো আজ আমরা জন্মের শোধ বিদেয়ী হচ্ছি। আজও কি মানুষের দাবার আড্ডায় না গেলে চলছিল না? মন নেই, প্রাণ নেই এ বাড়ির কারুর, বুঝলি? কিন্তু সাগর জেনেছিল অন্তত জ্যাঠামশাইয়ের মধ্যে আছে। অবাক হয়ে গিয়েছিল সেদিন সাগর। সেদিনও বোকার মতো হাঁ করে দাঁড়িয়েছিল সেই নোটের গোছাটা হাতে করে। হ্যাঁ, তখনকার মনে সেটা গোছাই। দেখেছিল তো 200খানি টাকা। সংবরণ চৌধুরীর কাছে হয়তো সংখ্যাটা নিতান্ত তুচ্ছ। দুটো ছোট গল্প লিখলেই ও টাকাটা এসে যায়। কিন্তু সাগরের কাছে তো ওই 200 অগাধ সমুদ্র। সেই সমুদ্রের মধ্যে যেন তলিয়ে যাচ্ছিল সাগর আস্তে আস্তে। জ্যাঠামশাই চলে যাবার পর শুধু সামনের রাস্তাটাই নয়, সমস্ত পৃথিবীটাই ফাঁকা শূন্য লাগলো। কিন্তু জ্যাঠামশাই কোথায়, কবে? হ্যাঁ, জ্যাঠামশাইয়ের সঙ্গে দেখা হয়েছিল পরে। কদিন পরে বাড়ি খুঁজে খুঁজে এসে হাজির হয়েছিলেন সাগরের বাসায়। কেমন যেন হাসির মতো করে বলেছিলেন, বেশ করেছিস, ভালো করেছিস। মায়ের দুঃখ দূর করাই তো সন্তানের কাজ। অনেক দুঃখে ছিলেন ছোট বৌমা, অনেক অপমান লাঞ্ছনার মধ্যে। জ্যাঠামশাইয়ের শীর্ণ পেশি পেশি মুখটা আরও টান টান দেখাচ্ছিল, আর জ্যাঠামশাইয়ের ঠোঁটটা যেন কাঁপছিল। সাগর হতবম্ব হয়ে তাকিয়েছিল সেই দিকে। সাগরের মা রান্নার চালা থেকে বেরিয়ে এসে দেখেছিল। গলায় আঁচলটা জড়িয়ে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করেছিল। ঠোঁটটা আরও কাঁপছিল জ্যাঠামশাইয়ের। কথা বলতে সময় লেগেছিল। আর যখন বলেছিলেন, এদের 2 মা ছেলের মনে হয়েছিল ঘটনাটা কি সত্যিই ঘটছে, না স্বপ্ন দেখছে তারা। ওই 200টি টাকা আস্তে আস্তে সন্তর্পণে পকেট থেকে বার করেছিলেন জ্যাঠামশাই। বাড়িয়ে ধরেছিলেন সাগরের মার দিকে। এটা ধরো ছোট বৌমা। এক গলা ঘোমটার মধ্যে ডুবে থাকা ছোট বৌমা নিথর হয়ে দাঁড়িয়েছিল, হাত বাড়ায়নি। কে জানে লজ্জায় না আকস্মিকতার বিমূঢ়তায়। জ্যাঠামশাই একটুক্ষণ অপেক্ষা করে থেকে আস্তে নিঃশ্বাস ফেলে বলেছিলেন,
ছোট বৌমার বোধহয় বুড়োটাকে বিশ্বাস করতে বাধছে। বাধাই স্বাভাবিক, কিন্তু এইটুকু জেনে রাখো, বৌমা মানুষ অবস্থার দাস। যাক, তুই ধর সাগর, ভালো করে তুলে রাখিস। তোর বিয়ের সময় বউকে আশীর্বাদ করতে একখানি ভালো মতো গহনা গড়াবো বলে 2-4টি করে পয়সা জমিয়েছিলাম। ঝুমির বিয়েতে পর্যন্ত বার করিনি, আজ পর্যন্ত প্রকাশও করিনি এ কথা। তা তোর বিয়ের সময় জ্যাঠামশাই একটু হাসলেন। কোথায় থাকবো ভগবানই জানেন, ইহলোকে কি পরলোকে, তুই গড়িয়ে মায়ের হাতে দিয়ে দিস। জ্যাঠামশাই, বাষ্পরুদ্ধ কণ্ঠে শুধু এইটুকু বলতে পেরেছিল সাগর। জ্যাঠামশাই বলেছিলেন, থাক থাক, ও নিয়ে আর কথায় কাজ নেই, কারুর জানারও দরকার নেই, বুঝলি? এই কারুটা যে কে বুঝতে দেরি হয়নি সাগরের। আর হয়তো মনে মনে বিদ্রোহী হয়ে উঠেছিল। জ্যাঠামশাই থামালেন, বললেন, তুই যা ভাবছিস বুঝেছি, কিন্তু আসল কথাটা কি জানিস? ভয় মানুষকে নয়, ভয় অশান্তিকে, ভয় কেলেঙ্কারিকে। যাক, সুখে থাকিস, ভালো থাকিস, মাকে শান্তিতে রাখিস, এই প্রার্থনা। জানি তা তুই রাখবি। দুশ্চিন্তা অজিতের মার ভবিষ্যৎ ভেবে। হতভাগাটা আজ 2 দিন বাড়ি আসেনি, কোথায় যে খুঁজতে যাব। মরমে মরে গিয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল। সাহস করে বলতে পারেনি, আমি খুঁজতে যাব জ্যাঠামশাই? ও বাড়ি থেকে চলে এসে সে কথা বলার দাবি বুঝি হারিয়েছে সাগর। সেদিন জ্যাঠামশাই সম্পর্কে একটা নতুন দরজা খুলে গিয়েছিল সাগরের। কিন্তু শুধুই কি জ্যাঠামশাইয়ের সম্পর্কে, সাগরের মার সম্পর্কে নয়? মাকে কি সেদিন বড় বেশি স্বার্থপর মনে হয়নি সাগরের? মনে হয়নি নীচ মনা? তাই মনে হয়েছিল। ভেবেছিল পরে আবার ওই কথাটা না বললে চলতো না মার। কে জানে চলতো কি না। তবে বলেছিল সাগরের মা, টাকাগুলো বাক্সয় তুলে রাখতে রাখতে, ভাসুর গুরুজন বলা আমার উচিত নয়, তবে এও বলি বাবা, এত টাকা হঠাৎ কোথায় পেলেন উনি? আর কষ্ট করে জমানো টাকা যে উনি দান খয়রাত করতে শুরু করেছেন, এও বিশ্বাসের যোগ্য নয়। আমার মন নিচ্ছে, এ টাকা তোর বাপের ছিল, এতদিন সরিয়ে রেখেছিলেন, হঠাৎ বোধহয় একটু চৈতন্য হয়েছে। শুনে ভারী বিরক্তি এসেছিল সাগরের। সেদিন মাকে নিতান্ত ছোট মন মানুষ মনে হয়েছিল। তারপর থেকে এ যাবৎ দেখে এসেছে সাগর, মানুষের সম্পর্কে যেখানে যত ধারণা ছিল সবই বদলে যাচ্ছে। জ্যাঠামশাই একটা মস্ত কথা বলে গেলেন, মানুষ অবস্থার দাস। মিলিটারি ডাক্তারেরও হয়তো অবস্থা অনুকূল হলে ওরকম অবস্থা হতো না। ট্রেন একটা স্টেশনে এসে ইন করেছে। সংবরণ মুখ বাড়িয়ে দেখলেন কলকাতার কাছাকাছি এসে গেছেন। নেমে একটু পায়চারি করলেন, একটা সিগারেট ধরালেন। মনে হলো একটু চা খেয়ে নিলেও হতো, কিন্তু যতক্ষণে উৎসাহ প্রকাশ করে চাওয়ালাকে ডাকতে গেলেন ততক্ষণে ট্রেন নড়ে উঠেছে। লাফিয়ে উঠলেন সংবরণ। বয়সে প্রৌঢ় হলেও এসব এখনও পারেন। ট্রেনে চড়তেই সেই অনেকক্ষণ আগের প্রশ্নটা মনে এলো, জীবনে কবে প্রথম রেলগাড়িতে চড়েছিলেন সংবরণ? কোথায় গিয়েছিলেন? মনে আছে প্রথম রেলগাড়ি চড়েছিলেন 17 বছর বয়সে, গিয়েছিলেন কাটোয়ায়। হঠাৎ হেসে উঠলেন সংবরণ চৌধুরী। কি হলো তাঁর? সাগরের জীবন কাহিনী ভাবতে ভাবতে বারে বারে নিজেকে সাগরের সঙ্গে গুলিয়ে ফেলছেন কেন? তিনি অবস্থাপন্ন, জীবনে প্রতিষ্ঠিত, দেশজোড়া নাম তাঁর। লোকে তাঁকে একটু নিজেদের কাছে নিয়ে যাবার জন্য কি আকুতিই জানায়? সভাপতি অথবা প্রধান অতিথি সংবরণ চৌধুরীকে শুধু ফার্স্ট ক্লাস ট্রেনে কেন, প্লেনে চড়িয়েও নিয়ে যেতে চায় লোকে। সংবরণ কেন সাগরের মতো দিন হতে যাবেন? 17 বছর বয়সে প্রথম রেলগাড়ি চড়েছিল সাগর। ভয়ানক একটা মানসিক যন্ত্রণায় ছটফটিয়ে কোথায় পালাই করে ক্লাসের একটা বন্ধুর দেশের বাড়িতে চলে গিয়েছিল কদিনের জন্য।
সবেমাত্র কলেজে ঢুকেছে সাগর, নতুন পাওয়া বন্ধু। সাগর অবশ্য বলতো একটা পরিচয় দিতে হয় তাই বন্ধু বলা, নইলে বন্ধু টন্ধু আমার নেই। আলাপি লোক, চেনা লোক, এই পর্যন্ত। তবু সেই নতুন আলাপিকেই যেচে বলেছিল সাগর, সামনের গুড ফ্রাইডের ছুটিতে তুমি কোথায় যেন বেড়াতে যাবে বলেছিলে। বেড়াতে? সে হেসে উঠেছিল। বেড়াতে কি, বাড়ি যাব, কাটোয়ায়। হোস্টেলে পড়ে থাকি, দু একদিন ছুটি হলেও প্রাণ পালায় পালায় করে। তোমার মতন তো না। কিন্তু ও কি জানতো সাগরেরও প্রাণ ছুটে পালাতে চাইছে এই শহর থেকে। অত অস্থিরতা না এলে সাগর কখনোই মান খুইয়ে সহপাঠীকে বলে বসতে পারতো না, তা আমারও তোমার দেশটাই একবার ঘুরে এলে মন্দ হয় না। অবশ্য তোমার যদি আপত্তি না থাকে। বাংলাদেশের পাড়া গাঁ দেখিনি কখনো। যেন বাংলাদেশের বাইরেই সব কিছু দেখেছে সাগর। আপত্তি? ছেলেটা হা হা করে উঠেছিল। আপত্তি? বলো কি, কি খুশি যে হব তাহলে। আমার বাবা মা সবাই খুশি হবেন। তোমার মতো এমন একটা স্কলারশিপ পাওয়া ভালো ছেলে। সাগর থামিয়ে দিয়েছিল, তবু কথা দিয়েছিল যাবে বলে। তখনও তো সাগর সেই তাদের পুরনো বাড়িতে, তখনও প্রতিটি ব্যাপারে শ্লেষ আর খোঁটা। জেঠিমা চোখ কপালে তুলে বলেছিলেন, বন্ধুর সঙ্গে একলা রেলে চড়ে বিদেশে বেড়াতে যাচ্ছে। তুমি যে অবাক করলে ছোট বউ। সাধে বলি চিরকেলে পাকা পকান্ন ছেলে, নইলে তোমার ওই মিনমিনে ছেলেরই বা আদি অন্তকাল এত বন্ধু জোটে কি করে। কই, আমার অজিতকে তো কেউ কোনোদিন বলে না আমার দেশে বেড়াতে চল। ভগবান জানেন কেমন ধারা বন্ধু, কোথায় নিয়ে যেতে চায়। এই বয়সে এক লাইক করে তুললে ছেলেকে, ভবিষ্যতে পস্তাতে হবে ছোট বউ। ছোট বউ বলেছিল, অত ভাববার কি আছে দিদি, সে ভালো ঘরের ছেলে, বড় লোকের ছেলে। সেখানে তাদের ঘরবাড়ি, বাগান, পুকুর, 5টার সংসার। 3টে দিন সেখানে গিয়ে থাকলে ক্ষয়ে যাবে না সাগর। জেঠিমা বলেছিলেন, ক্ষয়ে যাবে না সাগর, যাবে নিজেদের মান মর্যাদা। এই বয়সেই বড় লোকের ছেলের মোসাহিবি করতে শিখছেন ছেলে, তাতে অগৌরবই গৌরব নেই। তা ছেলে তো তোমার চিরকালই বড় লোকের পা চাটা। সাগরের মা এ ইঙ্গিত বোঝে, কিন্তু ছেলেকে গিয়ে নিষেধ করতেও পারে না। দেখেছে তো সেই অসুখের পর থেকে কেমন যেন হয়ে গেছে সাগর, সম্প্রতি যেন আরও বেড়েছে। দুদিন যদি বেরিয়ে আসে তো আসুক। শোনা যাচ্ছে ওই বৌমরা ডাক্তারটা বাড়ি বিক্রি করে দিয়ে বিদেশে কোথায় চলে যাচ্ছে। দিদিটাকে তো আগেই ভাগিয়েছে, শূন্য বাড়ি হাঁ হাঁ করছিল। তার ওপর অপঘাতে মরা বউয়ের দৃষ্টি, টিকতে পারল না। যাক, সাগরের মার পক্ষে সাপে বর হচ্ছে। বাড়ির মালিক বদলালে, দৃশ্য পরিবর্তন হলে সাগরের ওপর থেকে সে দৃষ্টি যাবে। নইলে এই যে বছর ঘুরতে চলল, ছেলের মন তো ঘুরছে না। সাগরের অনুপস্থিতিতে ডাক্তারটা বিদেয়ী হোক, এই চেয়েছিল সাগরের মা। ভেবেছিল ঠেলা গাড়ি বোঝাই দিয়ে যখন জিনিসপত্র বার করে নিয়ে যাবে, দেখে সাগরের শোক আবার নতুন করে উতলে উঠবে। দেখেছে তো সেই সব খাট, বিছানা, চেয়ার, টেবিল, আরশি, আলমারি। সাগরের মা প্রার্থনা করেছিল আর ভেবেছিল জীবনে এই প্রথম ভগবান আমার একটা প্রার্থনা কান পেতে শুনেছেন। কিন্তু সাগরের মা জানতো না, সাগর ডাক্তারের বাড়ি ছেড়ে যাওয়ার দিনক্ষণ শুনেই চেষ্টা করে পাড়া ছেড়ে পালাচ্ছিল দুদিনের জন্য। শুনেছিল সাগর, শুনেই হঠাৎ দিশেহারা হয়ে সন্ধ্যার অন্ধকারে ও বাড়ির গেটের মধ্যে ঢুকে পড়ে চুপ করে দাঁড়িয়েছিল গাড়ি বারান্দার নিচে, থামের গায়ে ঠ্যাস দিয়ে। অনেকক্ষণ পরে বাড়ির সামনে পরিচিত গাড়িটা থেমেছিল। উর্দি পরা চাকর ছুটে গিয়ে গাড়ির দরজা ধরেছিল। সাহেবের ফেরার সময় তার অনেক কর্তব্য, অনেক কাজ, কিন্তু সেদিন সাহেব তাকে তাড়া দিয়েছিল, যা যা পালা। চাকরটা অগত্যা গাড়ির মধ্যে সাহেবের কিছু জিনিস আছে কিনা তল্লাশে লেগেছিল। আর সাহেব বাড়ির মধ্যে ঢুকতে এসে থমকে দাঁড়িয়েছিল, বলে উঠেছিল, নটবরের মতো দাঁড়িয়ে কে? সাগর বুকে বল বেঁধেছিল। সাগর মরিয়ার সাহস নিয়ে তৈরি হয়েছিল। সাগর বলেছিল, আমি মৃত্যুদের সাগর। সাগর? আই মিন তুমি?
তুমি যে হঠাৎ এই গরিবখানায়? সাগর ঠিক করে এসেছিল নার্ভাস হবে না, গৌরচন্দ্রিকা করবে না, সোজা স্পষ্ট করে বলে বসবে। সেদিন যে সেই ছেঁড়া খাতার কথা বলেছিলেন, সেই খাতা বলে ফেলেছিল সেই কথা, আর বলা মাত্রই সাহেব হেসে উঠেছিল। আরে বাস, এই যে একেবারে রাজা বাদশার মেজাজ। রানীকে কেটে রক্ত দর্শনের পর আবার দেখতে চাওয়া। বাড়ি বেচে চলে যাচ্ছি, যেখানে যত কাগজপত্র চিঠিপত্র ছিল সব একসঙ্গে জড়ো করে, বুঝলে কি না? একেবারে দেশলাইয়ের কাঠি, একটি কাঠি। সেই যে কি যেন একটা গান আছে তোমাদের, আগুনের পরশমণি নাকি? তাই হয়ে গেল আর কি। পুড়িয়ে ফেললেন? বড্ড বোধহয় করুণ শুনিয়েছিল সাগরের গলাটা, না হলে মিলিটারি ডাক্তারের গলার স্বরটাও নরম নরম ভিজে ভিজে হয়ে গিয়েছিল কেন? সেই ভিজে ভিজে নরম নরম গলায় বলেছিল, তা এতদিন কি ঘুমাচ্ছিলে বাপু? সেদিন এত সাধলাম, তখন কি তেজ বাবুর। এখন মুখ কালি করলে কি হবে? কি করব বলো? এখন তো অবস্থা হাতের বাইরে। তোমার জন্য দুঃখিত হওয়া ছাড়া আর কিছু করার দেখছি না। সাগর অনেকক্ষণ মাথা নিচু করে থেকে বলেছিল, কবে ছেড়ে দেবেন বাড়ি? এই তো ইস্টারের ছুটিতে। তা বাইরে প্রহরীর মতো দাঁড়িয়ে কি হবে? চলো না ভেতরে গিয়ে বসা যাক। স্মৃতিচিহ্ন মণ্ডিত মন্দির দেখেও সুখ। সাগর হঠাৎ দৃপ্তি ভঙ্গিতে মুখ তুলে বলে উঠেছিল, সব সময় আপনি আমাকে উপহাস করেন কেন? কি করেছি আমি আপনার? কি করেছো? কি করেছো? মিলিটারি ডাক্তার হেসে উঠে বলেছিল, কি করেছো তা তোমাকে বলে বোঝানো তো সম্ভব নয় বালক। তবে কিছু যদি করতে, অনেক উপকার করা হতো আমার। তাহলে হাতের সুখ করে গোটা কতকগুলি অন্তত করতে পারতাম তোমাকে। বাঘ শিকারে উল্লাস আছে, উত্তেজনা আছে, আনন্দ আছে, কিন্তু একটা ছুঁচো মেরে কি হাত গন্ধ করব আমি? নিরীহ একটা ছুঁচো, ছি! তাই তোমার গিয়ে ওই কি বললে, উপহাস? হাহ, একটু উপহাস ছাড়া বেশি কি করার আছে? যাকগে, সব কিছুই তো পরিসমাপ্তি হয়ে যাচ্ছে। পাড়া ছেড়ে দেশ ছেড়ে তো চলেই যাচ্ছি। প্রায় বিভাগী মনে হচ্ছে নিজেকে। কি বলো, তোমার কি মনে হচ্ছে? সাগর নীরব। কিন্তু সাগর কেন ছুটে বেরিয়ে যাচ্ছে না? সাগর কেন নির্বোধের মতো দোতলার খোলা জানলাটার দিকে তাকিয়ে আছে? মিলিটারি ডাক্তার একটু কাছে এসে আসতে বলে, দেখো হে, আমার কথার ধরনটাই ওই রকম। ও কি আর সহজে বদলায়? তা উপহাস নয়, এমনই বলছি। জমের পেছনে ছুটে সত্যবানেদের জীবন ফেরানো যায়, সাবিত্রীদের যায় না। তারা বড় ঘুঘু, নিজেরাই শেকলি কাটবার তালে থাকে। যমদূত বেচারা শুধু সাহায্যকারী। কাজেই ও তোমার উদ্ভ্রান্ত প্রেমিকের পার্ট প্লে করে লাভ কিছুই নেই। ছেলে বয়সে লেখাপড়া শিখে মানুষ হওগে, গরিব মা বাপের দুঃখ ঘোচাওগে। আলে আর আলোয় ঘুরে মরতে যেও না। খেলাধুলো করো, এক্সারসাইজ করো, লেখাপড়া করো, ঘোড়া রোগ সেরে যাবে। আপনার উপদেশের জন্য ধন্যবাদ বলে তীব্র ঝটকায় বেরিয়ে আসে সাগর গেটের মধ্যে থেকে। পিছনে ভয়ানক একটা হাসির রোল উঠবে ভেবেছিল সাগর, কিন্তু উঠল না। পিছন ফিরে না দেখেও অনুমান করতে পারল সাগর, লোকটা স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছে। সাগর কেন গিয়েছিল? সাগর কেন ফিরে এলো? সাগরের সমস্ত প্রাণটা কি একবার ওই দোতলার ঘরখানায় যাবার জন্য ছটপটিয়ে মরছিল না? বাড়িটা বিক্রি হয়ে যাবে,
সমস্ত সাজসজ্জা তছনছ করে ফেলে, সমস্ত স্মৃতি ধুয়ে মুছে দিয়ে অপর আর একজনের হাতে তুলে দিয়ে যাবে ওই নির্মম দৈত্যটা। সাগরের যদি অনেক টাকা থাকতো, বাড়িটা কিনে ফেলতো সাগর। বড় হয়ে মানুষ হয়ে সাগর টাকা জমাতে পারবে না? অনেক টাকা। তার পরের দিন জীবনে প্রথম রেলগাড়ি চড়ল সাগর, কাটোয়ায় গেল। তারপর আরও কত জায়গায় গেল সাগর, কিন্তু জীবনের সেই প্রথম রেলগাড়ি চড়া ভুলবে না। সেই রেলগাড়িতে চড়েই প্রথম আবিষ্কার করেছিল সাগর গতি জীবন। সমস্ত গ্লানি, সমস্ত দুঃখ, সমস্ত ক্ষয়ক্ষতি সহ্য করে নেওয়া যায় কেবলমাত্র গতির মধ্যে। সেই প্রথম দেখেছিল আশেপাশে সামনে সব কিছু ছুটছে, ছুটন্ত মাঠ, বাগান, নদী, পুকুর, ক্ষেত, খামার, পাহাড়, বন। আমি শুধু দর্শকের ভূমিকা নিয়ে অচল আছি। আমি বা ছুটব না কেন? সাগর কি বড় হয়ে অনেক বড়লোক হয়ে গিয়েছিল? সেই বাড়িটা কি আবার কিনে নিয়েছিল সাগর তার নতুন মালিকের কাছ থেকে? পাগল? সাগর পাগল নয়। সাগর তো সে পাড়া ছেড়ে চলে গেল কতদিন যেন পরে। আস্তে আস্তে ভুলে গেল বাড়িটার কি রং ছিল। দোতলার সেই সামনের ঘরটাই কটা জানালা ছিল। তারপর সাগরও তো হারিয়ে গেল, লুপ্ত হয়ে গেল কাল স্রোতের তরঙ্গ আবর্তে। শুধু সাহিত্যিক সংবরণ চৌধুরীর কাছে সাগরের কাহিনীটা রয়ে গিয়েছিল। বিষণ্ণ ম্লান একটু হাসির সঙ্গে সাগর বলেছিল, তা লিখতেও পারো। তুমি লেখক মানুষ, তোমার কলমের গুণে হয়তো এই তুচ্ছ কাহিনীটাই একটা উপন্যাস হয়ে দাঁড়াবে। সেই অতীত যুগে একবার বোধহয় চেষ্টা করেছিলেন সংবরণ। ট্রেন থেকে নেমে ট্যাক্সিতে বাড়ি ফিরবার সময় ঝট করে মনে পড়া গেল সেই চেষ্টার ইতিহাস। কিন্তু সে কি শুধু সাগরের কাহিনী শুনে, সেই চিঠিটা পেয়ে নয়, বহু ছাপ মারা একখানা ডাকের খাম, বহু পরিচিত একটা হাতের লেখার ঠিকানা বহন করে হঠাৎ যেদিন একদিন এসে হাজির হয়েছিল, সেদিনও কি এমনি বিচলিত হয়ে ওঠেননি সংবরণ? আর সেই বিচলিত মুহূর্তে সংকল্প করে বসেননি? সেই যে ছেঁড়া খাতার টুকরো পাতাগুলি নিতান্ত অসতর্ক নির্বুদ্ধিতায় হারিয়ে ফেলেছিল সাগর, সংবরণ চৌধুরী তাকে নতুন করে গড়বেন লেখকের কলম দিয়ে, শিল্পীর কল্পনা দিয়ে। ঐতিহাসিক উপন্যাস কি করে লেখে লেখকরা, কি করে সাজায় পুরাণ উপপুরাণের কাহিনী? শুধু এতটুকু একটু ছায়া, দুটি একটি কিংবদন্তির গল্প, কোথাও কোনো কানে খোদিত শিলালিপি, সামান্য একটি কিছু মাল মশলা, এই তো অনুমান আর অনুভব, কল্পনা আর মনের মাধুরী। রচিত হয় ইতিহাস আর ঐতিহাসিক গল্প, বিরাট বিরাট খণ্ডে, বিপুল আকৃতি। তবে সংবরণী বা সেই 1 পৃষ্ঠা চিঠির মশলা থেকে 100 পৃষ্ঠা ডায়েরি লিখতে পারবেন না কেন? লিখতে বসেছিলেন, কিন্তু পেরে ওঠেননি, সম্পূর্ণতা দিতে পারেননি। ফেলিওর হয়েছিলেন লেখক সংবরণ চৌধুরী। অনুমান আর অনুভবের সঙ্গে মনের খাপ খায়নি হয়তো অদ্ভুত একটা বেখাপ্পা ব্যাপার বলেই। ব্যর্থ চেষ্টার নিদর্শন গোছা 2 কাটাকাটিতে জর্জরিত কাগজ এখনও তোলা আছে সংবরণ চৌধুরীর দরকারি নামাঙ্কিত ফাইলে। ফেলে দেননি, দিতে পারেননি। আজকের এই উদ্বেলিত মনটাকে নিয়ে আবার কি সেই কাগজগুলো নিয়ে বসবেন সংবরণ? যদি সাগরের কাহিনী সম্পূর্ণ করতে পারেন, তা সম্পূর্ণ করতে চাইলে নিয়ে বসতে হবে বই কি। শুক্তির একান্ত অন্তরের কথাকে ধরতে না পারলে সাগরের কাহিনী সম্পূর্ণ হবে কি করে? অনেক রাত্রে আলো জ্বালিয়ে ঘরের ছিটকিনি তুলে দিয়ে খাটের তলা থেকে একটা ট্রাঙ্ক টেনে বার করলেন সংবরণ চৌধুরী। YMCAর এই ঘরটাই সংবরণের বহুদিনের সংসার। কালো রঙা চৌকো এই ট্রাঙ্কটাই তাঁর চিরকালের সাহিত্যিক ভাণ্ডার। নতুন পাণ্ডুলিপি, বাতিল খাতা, অসমাপ্ত রচনা, অবসর মুহূর্তের কবিতা খেলা, সব এই ট্রাঙ্কটার মধ্যে। সব নিচে একেবারে সমস্ত কাগজপত্রের তলা থেকে সেই কাটাকুটিতে ভরা অসমাপ্ত লেখাটা বার করলেন সংবরণ। সিগারেট ধরালেন।
নিজের পুরনো লেখা আবার পড়া কম ধৈর্যের নয়। তবু সংকল্প করলেন সংবরণ ও থেকে একটা কিছু করবেনই। না করলে বুঝি ঋণ শোধ হবে না সাগরের, ঋণ শোধ হবে না শুক্তির। আচ্ছা, সাগর তাঁকে শুক্তির যে ছোট্ট একটা ফটো দিয়েছিল, সেই ফটোটা কোথায়? কবে যেন কোথায় কোন মেলাতলায় একটা অক্টোফটোর দোকান খুলেছিল। মেলা ঘুরতে ঘুরতে দাঁড়িয়ে পড়েছিল শুক্তি সেই দোকানের সামনে। চোখে মুখে খুশির আলো মেখে বলে উঠেছিল, ওরে কিছু নাই, এরা বলে কি, আধ ঘন্টার মধ্যে ফটো তুলে ছেপে হাতে দিয়ে দেবে। আয় আয়, এই আশ্চর্য ঘটনাটা একবার ঘটিয়ে নি। সাগর? হ্যাঁ, সাগর গিয়েছিল। শুধু সাগরই নয়, ঝুমি, অজিত, অজিতের ছোট ভাইটা আর বোনটা শুক্তি নিয়ে এসেছিল ওদের মেলা দেখাতে। জনে জনে সকলের ফটো তোলানো হয়েছিল, শুক্তির 2-3টে। ফেরার সময় যার যার ফটো তার তার হাতে দিয়ে নিজের একখানা ফটো ঝুমির হাতে গুঁজে দিয়েছিল শুক্তি। বলেছিল, নে আমার একখানা ফটো নিয়ে রাখ, যখন মরে যাব দেখলে মনে পড়বে, ইচ্ছে হলে ফুলের মালা দিয়ে পুজোও করতে পারিস। সেই ফটো আর সেই বাড়িতে নিয়ে এসে হেসে কুটি কুটি হয়েছিল ঝুমি। সবাইকে দেখিয়েছিল আধ ঘন্টার অক্টো ফটো। তারপর ঝুমির হস্তচ্যুত হয়ে কবে যেন ধুলোয় গড়াগড়ি খেতে লাগলো ছবিটা। কবে যেন সাগরের সংগ্রহশালায় ঠাঁই পেল। কে তার হিসেব রেখেছে? যার হারিয়ে গেল সে কি খোঁজ করেছে গেল কোথায়? করেনি। তার সাগরও তো একবার হারিয়ে ফেলেছিল, আবার এলো সেই ছবি অপ্রত্যাশিত, অভাবিত। তারপর সংবরণ চৌধুরীর কাছে চলে এসেছিল সেই আশ্চর্য অপূর্ব ছবি। তার সংবরণও কি সে ছবিটা হারিয়ে ফেললেন শেষ পর্যন্ত? আর সেই চিঠিটা? ট্রাঙ্কের জিনিস লণ্ডভণ্ড করে খুঁজলেন সংবরণ, কাগজপত্র তছনছ করলেন। হতাশ হয়ে আবার চেয়ারে এসে বসলেন, কাগজগুলো টেবিলে রাখলেন, অলস হাতে উল্টাতে লাগলেন। কাগজগুলো লেখা সম্পূর্ণ হলে কি নাম দেবেন তাও ভেবে ঠিক করে রেখেছিলেন সংবরণ। শুক্তির অন্তরালে কি থাকে? শুক্তির অন্তরালে মুক্তা, শুক্তির যন্ত্রণা থেকে যার উদ্ভব। কিন্তু অনেক উল্টেও প্রথম শুরুটা খুঁজে পেলেন না সংবরণ। ছিঁড়ে ফেলেছিলেন কি আবার নতুন করে লেখার জন্য? হয়তো তাই। কতদিন আগের যেন ব্যাপার এসব। মাঝখান থেকেই একটা পাতা দেখতে লাগলেন সংবরণ। শুক্তির হাতের লেখা নয়, সংবরণের নিজের হাতেরই লেখা। মনের লেখাটাই শুধু বুঝি শুক্তির। কিন্তু শুক্তির মনের সত্যিকার হদিশ কি পেয়েছেন সংবরণ? অনুমানে, অনুভবে সাগর কতটুকু সন্ধান দিতে পেরেছে তাঁকে? কলমটা কাছে রাখলেন সংবরণ, পাখার স্পিডটা বাড়ালেন, সেই দ্বিতীয় পৃষ্ঠাখানা চোখের সামনে তুলে ধরলেন। যাই বাবা, পালাই, উঠে পড়ি খাতাপত্র তুলে, ডাক্তার এখনই এসে পড়বে। অবশ্যই আমার খাতার ওপর ঝুঁকে পড়ে ফেলতেও আসবে না। আমার এই ছেলে মানুষিতে ওর ভারী অবহেলা, সাপে বর আমার। কিন্তু সেই পাজি হতবাগা ছোঁড়াটা আজ এলো না কেন? পাজিটা তো জানে না এলে আমি কীরকম হালুচালু করি, তবুও মাঝে মধ্যেই কামাই করে। এ মাসে তো এই এক্ষুনি 1 দিন, এখনও মাসের 7 দিন বাকি। গেল মাসে দুটো দিন। সেদিন খুব রাগ দেখিয়েছিলাম। তা চালাক দুষ্টুটা বলে বসলো কি না, আমি তোমার ঝি না চাকর যে কামাই বলছো? কামাই টামাই শুনলে আমার বিচ্ছিরি লাগে, রেগে একেবারে লাল। রাগলে বোকাটাকে এত মিষ্টি দেখতে লাগে, দেখে দেখে আঁশ মেটে না। তাই তো যখন তখন রাগাই। তা রাগলে যাকে ভয়ঙ্কর দেখাই তাকেই কি আমি রাগাতে ছাড়ি? সে যত রেগে জ্বলে মরে আমার ততই মজা লাগে। ননদ বলে, ধন্যিদি তোকে বউ, কি বুকের পাঁটা, অত বড় একটা রাশভারী মানুষ। বাইরে নাকি যার দাপটে বাঘে গরুতে 1 ঘাটে জল খায়, তার অপছন্দসই কাজ তাঁরই নাকের সামনে করিস কী করে? ওই গিন্নিটিকেও রাগিয়ে দিই আমি। ওর কথার উত্তরে অবাক অবাক ভাব দেখিয়ে বলি, ও মা, বাইরে আপিসে আদালতে রাশভারী বলে কি ঘরে পরিবারের কাছেও রাজ দেখাতে আসবে? কথায় আছে, গিন্নির কাছে জব্দও জুজু। ননদ কালী মুখ আরও কালো করে বলে,
ও তেমন বেটা ছেলে নয়, বউয়ের পাদপদে আত্মনিবেদিত ভেরুয়া পুরুষ নয়ও। কোন দিন যে কী অপমান করে বসবে তোমাকে সেই ভয়ে কাঁটা হয়ে থাকি। ওর কথা শুনলে এত হাসি পায় আমার। কি সাংঘাতিক বোকা বাবা। বোকাদের খেপিয়ে সুখ আছে, আমিও তাই সুখ করি। বলি, শোনো কথা, আমার বর আমাকে চাবুকি মারুক আর কোতলি করুক, তাতে তোমার ভয়ে কাঁটা হবার কি হলো? ও রেগে বলে, জানি গো জানি তোমারই বর, জানি এ সংসারে সর্বসর্বা তুমি, তবু ও আর আমি এক মায়ের গর্ভে জন্মেছিলাম, সেটা ভুলে যেও না। একটা কচি খোকা ছেলে নিয়ে যে ন্যাকড়া করো তুমি, তাতে তোমাদেরই গায়ে বিষ ছড়ায়, আর ও একটা দুঁদে পুরুষ। এইটাই হলো আসল জায়গা, ওই সাগর। ওকে নিয়ে এই দুটি এক মায়ের গর্ভের ভাই বোনের যত আক্রোশ, যত বিষ। নিজে মুখে বলে কচি খোকা, কিন্তু আক্রোশে তো কম দেখি না। ও ওই কচি খোকা না হয়ে একটা জোয়ান পুরুষ হলেই বা আর কি বেশি আক্রোশ করতে পারতে বাবা? অথচ আমিও। পাতা উল্টালেন সংবরণ। সাগরকে একটা কবচ পরাতে ইচ্ছে হয় আমার, রক্ষা কবচ। এক মায়ের গর্ভের দুই ভয়ঙ্কর ভয়ঙ্করীর যা দৃষ্টি ওর ওপর, ওই দৃষ্টি ডাকিনীর চাইতে কম নয়, শয়তানের চাইতে হালকা নয়। অহরহ ওই ছোট ছেলেটার দিকে ওই বিষ দৃষ্টি হানে ওরা। ওই বিষ দৃষ্টির সামনে থেকে ওকে নিয়ে কোথাও যদি পালিয়ে যেতে পারতাম আমি। সাগর, বেচারা সাগর, ওর যন্ত্রণা আমি বুঝি। বাড়িতে লাঞ্ছনা গঞ্জনা, এখানে অগ্নিবাণ, অথচ আমি আছি পুলিশ সাহেব। হাজরে খাতায় রোজ সই না পেলে রসাতল তলাতল করে ছাড়ি। জীবন অতিষ্ঠ ছোঁড়ার, কিন্তু আমি বা কী করব? আমি যে ওকে একদিন না দেখতে পেলে বিশ্ব অন্ধকার দেখি। আবার পাথা উল্টালেন সংবরণ। সুরে কি খাপ খাচ্ছে? এ ভাষা সংবরণের এ যুগের নায়িকার মতো হয়ে যাচ্ছে না তো? শুক্তি তো সেই যুগের মেয়ে, যে যুগে বৌরা মাথায় কাপড় দিত, শুক্তিও দিত। বড়লোকের বউ 12 মাস বাড়িতেই চমৎকার চমৎকার শাড়ি পরত। দুধের মতো সাদা, মাখনের মতো জমি, সুন্দর নকশার পাড়। সেই সুন্দর পাড়টি সর্বদাই বেষ্টন করে থাকত তার সুন্দর মুখটাকে ঘিরে। মুখটা কি খুব সুন্দর ছিল শুক্তির? সংবরণ জানে না। সংবরণ তো তার সেই ছবিটাও হারিয়ে ফেলেছেন। শুধু সাগরের কাছে শুনেছিলেন সে মুখ অনির্বচনীয়। অনির্বচনীয়কে কি রেখায় বন্দি করা যায়? লেখায় ফোটানো যায়? লাবণ্যকে কি নিখুঁত বর্ণনায় বোঝানো যায়? তবে সংবরণ কি বৃথা শ্রম করছেন? বড্ড বেশি কাটাকুটি। সংবরণ চৌধুরীর পাণ্ডুলিপিতে কাটাকুটি দৈবাত, অথচ এই সামান্য কখানা পৃষ্ঠা বিদায়ন রেখায় একেবারে ক্ষত বিক্ষত। নিজেরই অবাক লাগে সংবরণের। অপেক্ষাকৃত পরিচ্ছন্ন একখানা পাতা তুলে ধরলেন চোখের সামনে। রূপকথার গল্পে, উপকথার গল্পে কত রকমই শোনা যায়। মন্ত্র বলে আবার মানুষ অদৃশ্য হয়ে গেল, পাখি হয়ে গেল, মাছ হয়ে গেল, গাছ হয়ে গেল। আবার মায়া সরোবরের জলে ডুব দিয়ে এসে কুরূপ সুরূপ হয়ে গেল, বুড়ো যুব হয়ে গেল। বোবার বোল ফুটলো, কানার চোখ ফুটলো, আরও কত কী না আছে গল্পে। হায়, জীবনে যদি তার ছিটে ফোঁটাও হতো, কোনো একটা মন্ত্র পড়তাম, কি মাথায় একটা ভস্য গুঁড়ো মাখতাম, আর সঙ্গে সঙ্গে এই বাইরের খোলসটা উপে যেত আমার। মিলিটারি ডাক্তারের বউ হঠাৎ যেত হারিয়ে, আর হঠাৎই পাড়ার খেলার মাঠে গলির মোড়ে ছোট একটা মেয়েকে ঘুরে বেড়াতে দেখা যেত। মেয়েটাকে কেউ চিনতে পারতো না। বলতো, তুমি কে বলো তো, কাদের মেয়ে? মেয়েটি হেসে কুটি কুটি হয়ে চুল দুলিয়ে ছুটে পালাতো। তারপর মেয়েটা লাল লাল মুখ একটা ছেলেকে ডেকে বলতো, এই তোর নাম কি রে? ছেলেটা নিশ্চয়ই রাস্তায় ঘুরে বেড়ানো ওই মেয়েটাকে অগ্রাহ্য করত, নিশ্চয়ই নেহাতি অবহেলার নামটা বলতো। তখন মেয়েটা আবার হেসে কুটি কুটি হতো, সাগর সাগর, সাগর আবার একটা নাম নাকি? ছেলেটা রেগে আগুন হতো। নাম নয়, সাগর মানে সমুদ্র, তা জানিস? সমুদ্রগুপ্ত নামে একজন রাজা ছিলেন, তা জানিস? সাগরের রাগ দেখে ও আবার হেসে উঠত। সংবরণ আবার কলম কামড়ালেন। খুব কি খাপ খাচ্ছে?
মিলিটারি ডাক্তারের বউয়ের খাতাটা যদি অমন নষ্ট না হতো, যদি সাগর দেখতো সে খাতা, আর সেই বউ যদি দেখতো তার বেনামিতে লেখা এই হিজিবিজি, সে কি সংবরণের এই লেখা সংশোধন করতে আসতো? বলতো, এ তুই কী লিখেছিস ধ্যাত? হয়তো বলতো, কিন্তু সাগর তো দেখেনি সে খাতা, আর কেউ দেখেনি সংবরণের লেখা। সংবরণের লেখা তবে সংশোধন করতে আসবে কে? লেখক সংবরণ আবার আত্মস্থ হলেন, ভাবলেন শুক্তি আর সাগরের কাহিনী আমায় শেষ করতে হবে। মিলিটারি ডাক্তারের বউ শুক্তি 16 সুখের মধ্যে বসে থেকে যেন দুম করে একদিন বিষ খেয়ে বসেছিল, কিন্তু শুক্তি বিষ খেতে চায়নি। শুক্তি শুধু ছেলে মানুষ হয়ে যেতে চেয়েছিল। শুক্তি সেই সাগর বলে ছেলেটার সঙ্গে সঙ্গে ঘুরে লাট্টু ঘোরাতে চেয়েছিল, মার্বেল খেলতে চেয়েছিল, ঘুড়ি ওড়াতে চেয়েছিল, কিন্তু একাল সেকাল নয়, একালে রূপকথার গল্প সত্যি হয় না। তাই শুক্তির খোলসে ঢাকা সেই মুক্ত কণাটুকু ক্রমশ শুকিয়ে কঠিন হয়ে উঠতে থাকে। তার সেই হিজিবিজি কাটা খাতার পাতায় মাঝে মাঝে সেই কাঠিন্যের ছাপ। সকালবেলা আমি গঙ্গা স্নান করে এলাম, গাড়ি নিইনি, সুখীর মাকে সঙ্গে করে চলে গিয়েছিলাম পায়ে হেঁটে। ননদ বলল, মা গঙ্গার হঠাৎ এমন কপাল জোর যে? বললাম, রাতে স্বপ্ন দেখলাম গঙ্গায় ডুব দিচ্ছি আর মুঠো মুঠো সোনা পাচ্ছি, তাই লোভে পড়ে ছুটে ছুটে গেলাম। ননদ চোখ গোল করে বলল, স্বপ্ন দেখলে রাতে না ভোরে? ওকে নাচাতে ইচ্ছে হলো। বললাম, ঠিক ভোরে নয়, এই শেষ রাত্রে। ননদ চমকে বলল, শেষ রাত্রি তো মোক্ষম সময় বউ, তা তুমি একটু গভীর জলে নেমেছিলে তো, নাকি পৈঠেই বসেই ঘটি করে জল তুলে মাথায় ঢেলেছ? বললাম, ওমা সে কি, কতখানি চলে গেলাম, গলা জল, আর একটু হলেই নাক পর্যন্ত ডুবে যেত। তা ডুব দিতে বসে মাটি হাতড়েছিলে? চকচকে চোখে বলে ওঠে ননদ। আমি ভ্রু তুলে বলি, কত, তাই এমনি পোড়া ভাগ্য যে যতবারই মুঠো করে তুলি দেখি মাটি আর বালি, শামুক আর মরার কয়লা। দুগ্গা দুগ্গা, ননদ শিউরে বলে, সদবা মেয়ে কোন মুখে উচ্চারণ করলে পোড়া ভাগ্যি? জ্ঞান গম্যি কি আর তোমার কখনো হবে না বুক? এই মেলেচ্ছপনার জন্যই স্বপন পেয়েও রতন পেলে না, আশ্চর্যি। আমি তো চাই জন্মে এমন স্বপন দেখি না। আহা বেচারা, ওর মুখ দেখে মনে হলো ও যদি ডুব দিত নিঘাত 2-4 মুঠো সোনা কুড়িয়ে আনতো। ননদ চলে গেল, কে জানে গঙ্গাতেই গেল কিনা। কিন্তু আমি কি ভোর না হতেই মা গঙ্গার কাছে ছুটেছিলাম সোনা কুড়োতে? না, সোনা কুড়োতে যাইনি, আমি গিয়েছিলাম দাহ জুড়োতে। আমার অগ্নিসাক্ষী করে বিয়ে করা বরের আদরের অগ্নিদাহ, যে মাথার চুল থেকে পায়ের নখ অবধি লঙ্কা বাটার জুলুনি ধরিয়ে দিয়েছে, সেই জুলুনি ফ্যানের হাওয়ায় ঠান্ডা হলো না, ছাতের হাওয়ায় শীতল হলো না। সারা রাত ছটফটিয়ে তাই না গিয়েছিলাম মা গঙ্গার কাছে। শীতল হতেই গিয়েছিলাম, কিন্তু হতে পারলাম কই। সোনা মুঠির বদলে বালি মুঠি তুললাম, বাড়ি ফিরে এলাম, কিন্তু দাহর নিবৃত্তি হচ্ছে না। দেহ থেকে মনে, মনে থেকে আত্মায় সঞ্চারিত হচ্ছে ক্রমশ। এ জ্বালা জুড়োবার নয়, জুড়োবে কখন? জ্বালার ওপর জ্বালা ধরবে। তবু মাঝে মাঝে ভাবি, ভাগ্যিস মাঝে মাঝে ছুটি পাই, ভাগ্যিস মিলিটারি ডাক্তারদের বদলির নিয়ম আছে। লোকে বলে বাঁজা, আমি বলি ভগবানের আশীর্বাদ। হ্যাঁ তাই বলি, ভগবান তুমি জানো, প্রতি মুহূর্তে এর জন্য কৃতজ্ঞতা জানাই তোমাকে। তবে এই একটা কারণে কৃতজ্ঞতা আমি আমার নারায়ণ সাক্ষী বিয়ের বরকেও জানাই। সেই তো নিমিত্ত, ঈশ্বরের আশীর্বাদটা তো এসেছিল তারই হাত দিয়ে। বিয়ের কোণে, কী বা বয়স, কিসে কি হয় জানি না, ওষুধটা দিয়ে বললে ভালো। ডাক্তারের হাতের ওষুধ খেতে আপত্তি হবার কথা নয়। তবে আশ্চর্যই হয়েছিলাম। বলেছিলাম, অসুখ নেই, ওষুধ খাবো কেন? ও হেসে উঠেছিল, বলেছিল, অসুখ নেই, কিন্তু হতে কতক্ষণ, আগে থেকে প্রতিষেধক দিয়ে রাখলাম, খাও ভালো হবে। খেলাম, নাক ছিট করলাম। বললাম, কিন্তু কোন অসুখের ভয়ে? কলেরা, বসন্ত, টাইফয়েড এইসবের জন্য তো টিকে দেয় দেখেছি। আর কোন? ও সেদিন আমার দিকে ভয়ঙ্কর একটা কটমটে দৃষ্টিতে তাকিয়েছিল, বলেছিল, সব কাজে এরকম জেরা করা স্বভাব নাকি? ওসব আমি পছন্দ করি না। যা বলবো শুনে যাবে, বাস। তবে শুনে রাখো,
যাতে ফিগার নষ্ট না হয়, তা তারই ওষুধ। চিরকাল এই রকম টাইট থাকবে। জ্ঞান বুদ্ধি ছিল না। পরদিন বৌদিকে বলেছিলাম। শুনে বৌদি আমার দিকে অনেকক্ষণ ব্যথিত দৃষ্টিতে তাকিয়ে থেকে গভীর নিঃশ্বাস ফেলে বলেছিলেন, মুখ্য বোকা নির্বুদ্ধির ঠেকি, নিজের হাতে নিজের এই সর্বনাশ করলি। ভয় পেয়ে গেলাম, দারুণ ভয়। বৌদির দৃষ্টিতে, ওই নিঃশ্বাসে, ওই কথায় যেন কোনো এক ভয়ঙ্কর ভবিষ্যতের ইঙ্গিত। ক্ষীণ কণ্ঠে বললাম, কেন বৌদি, কি হবে? বৌদি সামলে গেলেন। হয়তো আমার বয়সটা ভেবে করুণা হলো। বললেন, আরে বাবা, অত ভয় খাবার কিছু নেই। আমি জানি ও ওষুধের কথা। ওতে মাথার সব চুল উঠে যায়। চুল উঠে যায় সব? চোখে জল এসেছিল আমার। বৌদি বলেছিল, না না, সব কি আর তবে ওঠে। যাক, তুই মাকে যেন বলিসনি ঠাকুরজি ওই সব ওষুধপত্রের কথা, মা রেগে যাবেন। চুলচুর করে অস্থির হন মা। কাউকেই বলিসনি, বুঝলি? নতুন বর এত যত্ন করছে, সেটা হাসির কথা। না, চুল আমার ওঠেনি। বৃথা ভয় পাওয়া নিয়ে বৌদিকে ঠাট্টা করেছিলাম। তারপর আস্তে আস্তে বুঝেছিলাম কেন বৌদি সর্বনাশা কথাটা উল্লেখ করেছিল। কিন্তু বৌদি তো আমাকে জানে না, বোঝেই না আমাকে। আমি ওই সর্বনাশাকেই সর্বরক্ষে ভেবেছি। সাপে বর হয়েছে আমার। নইলে তো আমাকে আমার ওই ননদের পিতৃবংশ রক্ষার দায়িত্ব নিতে হতো। আর হয়তো সাগরের সঙ্গে এক ক্লাসে পড়তে পারে এত বড় একটা ছেলে থাকতো আমার। থাকতো আরও অনেকগুলো কুচোকাচা। তাহলে আর খাবার তৈরি করে দরজায় দাঁড়িয়ে থাকতে পেতাম না আমি। যাকে ইচ্ছে হবে তাকে খাওয়াবো ভেবে। তাই তো ভাবি, সাপে বর, ঈশ্বরের করুণা। সংবরণ চৌধুরী আবার উঠে ঘুরে বেড়ালেন কিছুক্ষণ। ভাবলেন, শুক্তির মনস্তত্ত্ব বোঝবার সাধ্য কি আমার আছে? শুক্তি কি সেই ছোট্টবেলায় ভয়ঙ্কর একটা অক্টোপাসের কঠিন কর্কশ বাহুবন্ধনে বন্দী হয়ে গিয়েছিল বলে আপন মনের নিটোল মুক্তাটিকে একেবারে লুকিয়ে ফেলেছিল গভীরতার অন্তরালে? তাই আর সেই মনের বয়সটা বাড়ল না শুক্তির। কিন্তু এদিকে ক্রমশই কেমন করেই যে অমন দুর্বার হয়ে উঠল শুক্তি। ছুঁচল গোফওয়ালা মিলিটারি ডাক্তারের মুখের ওপর অনায়াসে হেসে উঠতে পারছে। তার বোনকে রাগিয়ে মজা দেখতে পারছে। আর খাতায় লিখছে, আমার ননদটিকে রাগিয়ে দিতে কি মজাই লাগে। আজ ওকে দেখিয়ে দেখিয়ে সাগরের চুল আঁচড়ে দিচ্ছিলাম। দাড়ি ধরে মুখটা ঘুরিয়ে ফিরিয়ে দেখি যে ঘরের বাইরে জানালার ধারে দাঁড়িয়ে সাপিনীর মতো ফুঁসছে ও। তার রেগে সাগরও যাচ্ছিল। আ করে মাঝে মাঝে মাথা সরিয়ে নিচ্ছিল। ননদটা সেটা দেখে আর থাকতে পারল না। ঘরের দরজাটা এসে বলে উঠল, আচ্ছা বউ, ছেলেটাকে এমন যন্ত্রণা দিচ্ছ কেন? দেখছো ছটফট করছে তোমার কবল মুক্ত হতে। আমি হেসে বলে উঠলাম, শোনো কথা, আমি ওকে কবলে ফেলেছি? হ্যাঁ রে সাগর, আমার কবল মুক্ত হবার জন্য ছটফটাচ্ছিস তুই? বলে কিন্তু ভয়ে মরছি যে হাঁদা ছেলে এখনই হয়তো কি একটা বলে বসে ননদের কাছে আমার মুখটা হেড করাবে। তার রেগে তো যায় আদর করলে, রেগে আগুন হয়ে ওঠে। অথচ আবার দেখো রোজ আসে ঠিক। বেচারার ওপর আমার যেন রাহুর প্রেম, বুঝি তো, তবু ছাড়িয়ে নিতে পারি কই। মিলিটারিরও বোধ করি সেই দশা। রেগে জ্বলে যাই, মনে হয় আমাকে বোধ করি এখনই গুলি করবে। কিন্তু আশ্চর্যই করে না। বন্দুক আছে, গুলি আছে, তবু কেন নিজেকে সামলাই বুঝতে পারি না। কি করেই বা সামলাই? আসলে ওরা ভেতরে ভীরু, ভাই বোন দুজনেই। তা নইলে ওই ননদি কি পারতো না আমায় কোনো রকমে জব্দ করতে? সাহস থাকলে করতো, কিন্তু সাহস নেই। সাহসের মধ্যে শুধু শুনিয়ে শুনিয়ে দুটো কথা। তা সেই তখন কিন্তু সাগর আমার মুখ রাখলো, বলল, ছটপট করতে যাব কেন, তোমার হাতে চিরুনির তেল তাই। ননদ চলে গেলে বললাম, এই পাজি, তখন মিথ্যে কথা বললি যে? ও রেগে উঠল, বলবো না তো ওই বুড়ির মনের মতন কথাটি বলবো? আমি বলি, কিন্তু তুই ওই বুড়ির ভাইয়ের কাছে অমন ভয়ে কাঁটা হয়ে যাস কেন বল দেখি? পারিস না চোটপাট শুনিয়ে দিতে? সাগর কেমন অবাক হয়ে তাকালো আমার দিকে, তারপর আস্তে আস্তে ঘাড় নাড়ালো।
আমার ঝোঁক চেপেছে। বলি, কেন পারিস না? ভয়টা কি? মারবে? সে ভয় করিস না, সে সাহস নেই ওর। সাগর আস্তে বলল, সে ভয় করি না। উনি এমন অপমান করা কথা বলেন, সেটাই বিচ্ছিরি লাগে। তোমাকেও যা তা বলবেন তো। অপমানের ভয়ে সাগর ওর কথার জবাব দেয় না। নিজের অপমান, আমার অপমান। কিন্তু আমার ইচ্ছে করে সে ভয় না করে জবাব দিক সাগর। মিলিটারি রেগে যাক, আরও রেগে যাক, রেগে মারুক ওকে। আমি তার নামে আদালতে গিয়ে নালিশ করি। বিশ্ব ব্রহ্মাণ্ডের সবাইকে ডেকে বলি, এই দেখুন এই ছেলেটা, আর ওই আমার স্বামী, একে নিয়ে সন্দেহ বিষে জর্জরিত হচ্ছেন ইনি। জজ সাহেব সর্বসমক্ষে খুব কড়া কথা বলে বেশ কিছুকাল ঘানি টানায়, বেশ হয়। কিন্তু এসবের তো কিছু হবে না। সাগর পারবে না ওর রাগের মুখে দাঁড়াতে, আর ও পারবে না চরম কিছু একটা করে বসতে। যেই ভয়ঙ্কর একটা রাগের মুহূর্ত আসবে, সেই হঠাৎ হে হে করে হেসে সামলে যাবে। কতবারই তো দেখলাম রাগিয়ে দিতে চেষ্টা করে, চরম কিছু একটা করে বসে না, বুঝতে পারে না। কিন্তু এ কথা কি কেউ বিশ্বাস করবে? আমি চাই আমার স্বামী আমাকে মারুক, গালাগাল করুক, গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিই। না, বিশ্বাস করবে না। অথচ সেই ইচ্ছেই হয় আমার। কিন্তু কেন? আমি কি তবে পাগল? আচ্ছা, আমি এসব লিখি কেন? আমি মরে গেলে কেউ পড়বে বলে? কে পড়লে লেখাটা সার্থক হয় আমার? আমার স্বামী, আমার আদরের ননদ, আমার দাদা, বৌদি? এর তো শুধু একটাই উত্তর পাচ্ছি মনের কাছে, না না না। তবে কি আমি এত কষ্ট করে বসে বসে এত সব লিখছি ওই পুঁচকে ছেলেটার জন্য? ও বড় হবে এই আশায়? আমি মরে যাব, ও থাকবে। ও পড়তে পড়তে অবাক হয়ে ভাববে, কিছু নয়কে দেখে তো বোঝা যেত না ওর মধ্যে এত কথা আছে, ওর খাতায় এত লেখা আছে। তারপর ভাববে, উহ, কি বোকাই ছিলাম আমি। আপনারা এতক্ষণ শুনছিলেন আশাপূর্ণা দেবীর শুক্তিসাগর উপন্যাসের কিছুটা অংশ। এই অংশটি 6 নম্বর পর্ব হিসাবে আমার চ্যানেলে আপলোড করা থাকলো। আগের বাকি অংশগুলি বিভিন্ন পর্বে বিভক্ত করে আমার চ্যানেলে দেওয়া আছে। আগের পর্বগুলির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা শুনবেন, আশা করি ভালো লাগবে। আর এই পর্বটি কেমন হয়েছে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেল গল্পাঞ্জলিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।